আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সোমবার বেলা 11টায় ঢাকার নবাবগঞ্জে র্যাব 10-এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার করা হলো 2 মাদক ব্যবসায়ীকে। এ সময় উদ্ধার করা হয় 2,70,000 টাকা সমমূল্যের 9 কেজি গাঁজা। মঙ্গলবার র্যাব 10-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রংপুরে ভেজাল বিরোধী অভিযানে বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ জব্দ করল রংপুর মেট্রো ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর বাহারকাছনা এলাকার ঢাকা ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা 5.5 লক্ষ টাকার মালামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় একজনকে গ্রেফতার ও 10,000 টাকা জরিমানা করা হয়। এটি নিউ বহুবর্ষা ঢাকা আয়ুর্বেদিক একটি কোম্পানি। এই কোম্পানির কোনো ধরনের কোনো সার্টিফিকেট নেই। তারা অবৈধভাবে অনুমোদিতভাবে ওষুধ উৎপাদন করতেছে। তারা প্রায় 20টিরও বেশি ললনা নাম সহ তারা 20টিরও বেশি প্রোডাক্ট উৎপাদন করতেছে, যার একটিরও কোনো ধরনের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সার্টিফিকেট নেই। বাঙালি জাতির মধ্যে যারা মির্জাফর আছে তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর বেলগাছা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। স্বাধীনতার যুদ্ধের সময় যারা আল বদর আল শামস এবং পাকিস্তানের পক্ষে ছিলেন, সেই দোসররাই পরবর্তীতে বঙ্গবন্ধুকে মারার পরে নূতন ভাবে বাংলাদেশকে নূতন আঙ্গিকে প্রকৃত ইতিহাসকে ভুলুণ্ঠিত করে নূতন করে ইতিহাসের সৃষ্টি তারা করেছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীর গাইনের পাড় নামক এলাকায় যাত্রীবাহী বিআরটিসি, বিএমএফ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 13 জন। খবর পেয়ে গরু নদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের সেবাচিম হাসপাতালে পাঠায়। অপরদিকে দুর্ঘটনা কবলিত এলাকার 3 কিলোমিটার মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় শেষ হল দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকাল 10:15টায় প্রথম দিনের সাক্ষ্য দেয়া মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন ফেরদৌসকে জেরার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সোমবার প্রথম দিনে মামলার 15 আসামির মধ্যে 12 জনের আইনজীবীরা সাক্ষীকে জেরা সম্পূর্ণ করেছিলেন। এদিকে সকাল 9:10টায় কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যান যোগে 15 আসামিকে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষী দিয়ে তো তারা তাদের পক্ষে মামলা প্রমাণের চেষ্টা করবেন। আসামি পক্ষে আমরাও আমাদের জেরার মধ্য দিয়ে এই কথাটা তুলে ধরার চেষ্টা করব। আবার দেশের খবর। বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার ও সরকার বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই. নুরুন্নবী তারিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গণমাধ্যম কর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাংয়ের নির্যাতনকারীদের বিচার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করল আদিবাসীরা। এ সময় তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরায় বিভিন্ন হুমকি দিয়ে মন্দির ও মহাশ্মশানের জমি দখল চেষ্টার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল 2 শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় মন্দির ও মহাশ্মশান কমিটির 8 সদস্যের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের উপপরিদর্শক সঞ্জয় বসাককে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল ইপিজেড নির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভা। এতে জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম। সভা শেষে সাহেবগঞ্জ বাগদা ফার্মে ইপিজেড নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বেবজার নির্বাহী চেয়ারম্যান। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। মঙ্গলবার ভোরে বগুড়ার জেলার সারিয়াকান্দির জোরগাছা এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার ও 4 অপহরণকারীকে আটক করল র্যাব 12। গেল 23 আগস্ট অপহরণ হওয়া ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অপহরণকারী চক্র ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার রাতে গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে আটক করা হল 4 মাদক ব্যবসায়ীকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 25 বোতল ফেন্সিডিল এবং 6 বোতল এসকোয়া সিরাপ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন। একটি ঘর, একটি পরিবারের 6 সদস্য, যাদের 3 জনই প্রতিবন্ধী। এদের মধ্যে শ্রবণ প্রতিবন্ধীর আয় টাকায় চলছে 6 জনের সংসার, তবুও হাত পাতেননি কারো কাছে। সরকারি সহায়তার মাধ্যমে চলছে তাদের জীবন। পটুয়াখালী কলাপাড়া থেকে সুজন মৃধার প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। কুয়াকাটা পৌরসভার 1 নং ওয়ার্ডের খাজুরা গ্রামটির এই ঘরেই বাস করেন 3 জন প্রতিবন্ধী সহ মোট 6 জন। তবে জন্মগতভাবে কেউ প্রতিবন্ধী ছিলেন না। বয়স বাড়ার সাথে সাথেই 3 জনের শরীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে চলতে খুবই কষ্ট, খাওয়া দাওয়া খুবই কষ্ট। আমার এক ভগ্নিভূত কামাই করে একা থেকে আমরা 6 জন মানুষ সংসার আমাদের চলে। সরকারের সাহায্য সহযোগিতার পাশাপাশি কিছু কাজ করে চলে সংসার, তাই বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন পরিবারের এই সদস্যগণ। রয়েছে কাজ না পাওয়ার আক্ষেপ। আমি একজন সরবান প্রতিবন্ধী, আমার কামার টাকা দিয়ে সংসার চলে। কাজ একদিন পাইলে 2 দিন পাই না। আমাকে যদি কোনো লোক একটু কিছু টাকা পয়সা দিয়ে দোকানপাটের সাহায্য সহায়তা কিছু করে তাহলে আমাদের একটু মোটামুটি ভালো হইতে চল। এই পরিবারের 3 জন প্রতিবন্ধী ভাতা পান, আর ঋণ কার্যক্রমের আওতায় তাদের আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে, জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। 3 জন প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পান, আর ঋণ কার্যক্রমের আওতায় তাদের আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এছাড়াও সরকার থেকে প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হবে। চেষ্টা করব এই 3 ব্যক্তিকে সুযোগ সুবিধার মধ্যে আনার। প্রতিবন্ধীকতা অভিশাপ নয়, প্রতিবন্ধীরাও সমাজের একটা অংশ। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন কিংবা ব্যক্তি এগিয়ে এলে এরাও পাবে সমাজে সুন্দর সহাবস্থান। সেই সাথে এই জনগোষ্ঠীকে আনতে হবে প্রশিক্ষণের আওতায়, গড়ে তুলতে হবে মানব সম্পদ হিসেবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জে গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের স্মরণে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সহ আরও অনেকে। জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় লিটন ও সুমন নামের 2 কালোবাজারিকে আটক করল র্যাব 14। মঙ্গলবার দুপুরে জামালপুর স্টেশন এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক দল কালোবাজারে টিকিট বিক্রিকালে তাদের হাতে নাতে আটক করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভোক্তা অধিকার আইনে লিটনকে 2 মাস এবং সুমনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সদস্যকে আটক করল পুলিশের কাউন্টার টেররিজম এবং খুলনা সিআইডি পুলিশ। সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের বাসা থেকে উদ্ধার করা হয় অস্ত্রসহ বোমা ও আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম। 40 লাখ টাকা মুক্তিপণ নিয়ে বড়লোক হওয়ার আশায় নিজের চাচাতো বোনের 8 বছর বয়সী শিশুপুত্র সন্তানকে অপহরণ করে মামা। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে রাজধানী বাড্ডা এলাকা থেকে একটি প্রাইভেট কার থেকে অসুস্থ অবস্থায় শিশু আলহাজকে উদ্ধার ও অপহরণকারী কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে কৌশলে পালিয়ে যায় অপর অপহরণকারী রুবেল। মঙ্গলবার বেলা 11:30টায় নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পাবনায় মধ্যরাতে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে বন্ধ থাকা 4টি দোকানে তালা কেটে ডাকাতি করে স্থানীয় ডাকাত দলের সদস্যরা। সোমবার মধ্যরাতে পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় ঘটে ঘটনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সহ সদর থানা পুলিশের সদস্যরা। এবারে কৃষি সংবাদ। কুমিল্লার 14 গ্রামের নোয়াপাড়া গ্রামে মিশ্র ফলের বাগান করে অভাবনীয় সাফল্য পেয়েছেন হাফেজ আহমদ নামের প্রবাস ফেরত এক ব্যক্তি। এই সাফল্যে অনুপ্রাণিত আশেপাশের বেকার যুবকরা। কুমিল্লা থেকে মিজানুর রহমান মিনুর তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। মিশ্র ফলের বাগান করে দেশের বিভিন্ন এলাকায় সফল হওয়া যুবকদের বিষয়ে ইউটিউবে জেনে উদ্যোগী হন হাফেজ আহমেদ। 20 বছর প্রবাস জীবন শেষে নিজ গ্রামে 50% ভূমি নিয়ে শুরু করেন বাগানের কাজ। সে জমিতে প্রথমে রোপণ করেন বিভিন্ন ফলের 20টি চারা, যার মধ্যে ছিল থাই পেয়ারা, মাল্টা, পেঁপে, কাশ্মীরি আপেল কুল, 12 মাসি সিডলি লেবু, চায়না ও দার্জিলিং এর কমলার চারা। বাগানের পরিচর্যা, চারা কেনা সর্বমোট তার খরচ হয় 5000 টাকা মাত্র। তার শ্রম আর যত্নে 1 বছরের মাথায় ফলন হয় ব্যাপক। এরপর তিনি অন্তত 20টি জাতের ফলের চারা রোপণ করেন। এরই মধ্যে বাগানের পেয়ারা, পেঁপে, লেবু আর আপেল কুল বিক্রি করেছেন কয়েক লাখ টাকার উপরে। আমি ছিলাম প্রবাস থেকে আসা বাগানটা করছি আজকে বিগত এটা 2 বছর। কমলা, মালটা আমরা দিকে কাগজ এগুলো আমরা দিকে ভালো হয়।
সফল এই মিশ্র ফলের বাগানের সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই আসছেন আগ্রহী বেকার যুবকরা। এই বাগান দেখে খুবই আনন্দিত এবং আমরা নিজেরাও উৎফুল্ল, আমরা নিজেরাও উৎসাহ করতেছি বাগান করার জন্য। আলহামদুলিল্লাহ এখানে আমরা আসি, মাঝে মধ্যে আসি দেখি যায়, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। কুমিল্লার 14 গ্রামের মাটি মিশ্র ফল চাষের জন্য বেশ উপযোগী, তাই কৃষকদের মিশ্র ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। 14 গ্রাম যেহেতু একটা সীমান্তবর্তী এরিয়া, এখানে কিছু উঁচু অঞ্চল রয়েছে, ওই অঞ্চলগুলোতে যেগুলো অনাবাদী যে জায়গাগুলো রয়েছে, আমি কৃষকদেরকে বলবো তারা যাতে এগুলো আবাদে, বিশেষ করে ফল বৃক্ষ বা মিশ্র ফল বাগান এগুলো করতে আগ্রহী হয়। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মক ধরনের সহযোগিতা তাদের করতে প্রস্তুত। যে কেউ এমন উদ্যোগ গ্রহণ করে হতে পারেন লাভবান। এতে বেকারত্ব দূরসহ এলাকা হবে আর্থিকভাবে সচ্ছল, পাল্টে যাবে এলাকার কৃষি অর্থনীতির সার্বিক চিত্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।